ইলেকট্রোমেকানিক্যাল রিলের আন্ডারে যে দুই টাইপ সেটা কি বললাম আমরা ইলেকট্রোম্যাগনেটিক অ্যাট্রাকশন আর ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এর মধ্যে অ্যাট্রাকশনটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম। অ্যাট্রাকশনের আন্ডারে আবার দুই টাইপ আছে, একটা হচ্ছে প্লাঞ্জার টাইপ PLUNGER, এটা হলো এটা হচ্ছে যাই হোক, এটা হচ্ছে হিঞ্জ টাইপ, হিঞ্জ অ্যাট্রাক্টেড আর্মাচার টাইপ। এখন আসেন যে এই যে এটা আমরা ইলেকট্রোমেকানিক্যাল রিলের আন্ডারে যে ইলেকট্রোম্যাগনেটিক অ্যাট্রাকশন টাইপ রিলে এর ওয়ার্কিং প্রিন্সিপলটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম। এখন হচ্ছে বলছিলাম মনে আছে আপনাদের যে তিন টাইপের কোশ্চেন আসলে आंसर এক টাইপের হবে, একটাই জাস্ট এখন দিয়ে সেই তিন টাইপের কোশ্চেন কি টাইপের বা কি রকম। একটা হচ্ছে যদি আপনাদের কোশ্চেন আসে যে এই ইলেকট্রো ম্যাগনেটিক অ্যাট্রাকশন টাইপ রিলে ওয়ার্কিং প্রিন্সিপল ডেসক্রিপশন, এটা যদি চাই তখন যে आंसर লিখবেন। তারপর হচ্ছে আর যদি আসে যে এটা তো ইলেকট্রোম্যাগনেটিক অ্যাট্রাকশন টাইপ, আর যদি বলে যে এই প্লাঞ্জার টাইপ অ্যাট্রাকশন রিলে এটাও যদি আসে, এটার ওয়ার্কিং প্রিন্সিপল দুইটার সেম, অ্যানসার সেম। সেটা হচ্ছে এই ছবিটা লিখে এই অপারেটিং প্রিন্সিপলটা ব্যাখ্যা করতে হবে। ছবিটা দেখানোর জন্য আমি একটু লাস্ট ক্লাসে যেটা আগে একটা সাইড করছিলাম সেটা একটু খুলি। এই দেখেন এটা হচ্ছে 3 নম্বর স্লাইড আপনারা পাবেন। 3 নম্বর স্লাইডের পেজ 2 পেজে আর কি। এটার সাথে আপনি নিয়ে বসবেন, এটার সাথে এই প্লাঞ্জার টাইপ রিলেটা কম্পেয়ার করবেন যে কোথায় কোথায় কি আছে। ছবিতে প্রথমে দেখেন এটা হচ্ছে সেই রিলেটা, রিলের কন্টাক্ট ইলেকট্রোম্যাগনেটিক অ্যাট্রাকশন টাইপ রিলে অথবা প্লাঞ্জার টাইপ রিলে নিয়ে মনে করেন আপনারা ব্যাখ্যা করতেছেন। তাহলে এই রিলের সাথে দেখেন একটা সিটি কানেক্টেড আছে, একটা পিটি কানেক্টেড আছে। সিটিটা দেখেন এই যে এই প্রোটেক্টেড লাইন, আমরা এই ট্রান্সমিশন লাইনটাকে প্রোটেকশন দিতে চাই, এর সাথে সিটিটা সিরিজে কানেক্ট আছে এবং পিটিটা প্যারালাল কানেক্ট আছে। সিটিটা হচ্ছে আপনার ওভার কারেন্ট সেন্স করবে আর পিটিটা হচ্ছে ওভার ভোল্টেজ সেন্স করবে। এখন দেখেন সিটি ওভার কারেন্ট এবং পিটি ওভার ভোল্টেজ সেন্স করে। এই যে এই রিলেটার একটা বিশেষ অবস্থা, এটা হচ্ছে নরমালি ওপেন অবস্থায় আছে। তাহলে নরমাল ওপেন থেকে সেটা ক্লোজ হয়ে যাবে। তাহলে এটা ফিল আপ হয়ে গেল। ফিল আপ হয়ে গেলে দেখেন যে এই সার্কিটটা এতক্ষণ একটা ওপেন সার্কিট ছিল, এখন এটা যখন ক্লোজ হয়ে যাবে একটা ক্লোজ সার্কিট হয়ে যাবে। তো এখানে দেখেন একটা ব্যাটারি আছে, এই ব্যাটারিটা এই ট্রিপ কয়েলটাকে এনার্জাইজ করবে এবং পরে সার্কিট ব্রেকারে যে অপারেশনগুলো হওয়ার দরকার, যেগুলো এই ট্রিপ কয়েলের মাধ্যমে হয়ে থাকতো, ট্রিপ কয়েলে এনার্জাইজ হইলে সার্কিট ব্রেকারের যে অপারেশনগুলো হতো মনে আছে লাস্ট ক্লাসে আমি বলছিলাম যে যদি কোনো সার্কিট ব্রেকারের মুভিং পার্ট থাকে, যেমন কোনো ফল্ট হয়েছে সার্কিট ব্রেকার, আপনি SF6 সার্কিট ব্রেকার ব্যবহার করতেছেন, তাহলে SF6 গ্যাসটাকে তো উপরে পুশ করতে হবে, তাই না? এবং হচ্ছে এই পুশ করার জন্য আপনার একটা মোটর টাইপের কিছু ব্যবহার করতে হবে। সেই মোটরটা এই ট্রিপ কয়েল থেকে এনার্জাইজ হবে, সেটা হচ্ছে এটা মাধ্যমে বোঝানো হচ্ছে। এখান থেকে পাওয়া যাবে, হ্যাঁ এখান থেকে পাওয়া যাবে। এবং সার্কিট ব্রেকারের যদি কোনো মুভিং পার্ট থাকে সেটাকে এই ট্রিপ কয়েলটা কন্ট্রোল করতে হবে। তাহলে আসলে এখন এটার সাথে আমাদের যে পড়া সেটা মিলাই। তাহলে এটার কি কি কোশ্চেন आंसर লিখবেন? এটা প্লাঞ্জার টাইপ রিলের ওয়ার্কিং প্রিন্সিপল যদি আসে তখন এটা লিখবেন, এই চিত্রটাই দিবেন। কারণ হচ্ছে দেখেন হিঞ্জ টাইপ যেটা সেটা আপনারা বুঝলেও ছবিটা 3D ছবি এটা আঁকতে পারবেন পরীক্ষায়। আপনারা ইলেকট্রোম্যাগনেটিক অ্যাট্রাকশন টাইপ রিলে আসলে এই প্লাঞ্জার টাইপটাই ছবিটা দিবেন এবং আমি যেটা বলতেছি সেগুলো ব্যাখ্যা করবেন এবং নিচে অপারেটিং প্রিন্সিপলগুলো পড়ে দেবেন। আচ্ছা এখন আসেন যে এটা তো নরমাল ওপেন অবস্থায় আছে, এটার সাথে এটা ম্যাচ করে। এখানে দেখেন যে এই যে প্লাঞ্জারটা টি এর মতো শেপ, এই প্লাঞ্জারের দুইটা কন্টাক্টের মধ্যে দেখেন গ্যাপ আছে না, এটা হচ্ছে এই সেই নরমাল ওপেন অবস্থাটা। এবং দেখেন যে এই যে কয়েল, যেটা কয়েলটা হচ্ছে এই যে রিলেটা সিটি থেকে যে কারেন্টটা সেন্স করতেছে, তার মানে কি সিটির সেকেন্ডারি কারেন্টটা রিলেকে যে সিগন্যালটা দিচ্ছে সেটা হচ্ছে এই যে কয়েলের মধ্যে যে কারেন্ট যাচ্ছে সেটা, বুঝছেন? এই কারেন্টটা এই কয়েল সিটি সেকেন্ডারি কারেন্ট যখন এই কয়েলের মধ্যে দিয়ে যাবে তখন এই টি শেপে প্লাঞ্জারটা ম্যাগনেটে পরিণত হবে।
এটা আগে ছিল নরমাল ম্যাটেরিয়াল, কিন্তু তার নাম হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। ইলেকট্রোম্যাগনেটিক ম্যাটেরিয়াল বলার কারণ হচ্ছে এই ম্যাটেরিয়ালগুলোর মধ্য দিয়ে যখন কারেন্ট যায় তখনই সে ম্যাগনেটিক ফিল্ড, বুঝতে পারছেন? আচ্ছা, তখন এই কয়েলের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে তার জন্য এটা ম্যাগনেটে পরিণত হলো, এবং এই অ্যাশ কালারের কন্ট্যাক্টগুলো হচ্ছে সেটা হচ্ছে আপনার ফেরো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, সেটা হচ্ছে চুম্বকের দ্বারা আকর্ষিত হয়, তখন এটা লেগে যাবে না। দেখেন পিছনে স্প্রিং আছে, স্প্রিং এর যেহেতু আপনার নমনীয় স্প্রিংটা প্লাঞ্জারটা আকর্ষণ করার মাধ্যমে এটা লেগে গেল, তখনই আমাদের এই যে নরমাল ওপেনটা ক্লোজ হয়ে গেল, এই অবস্থাটা সৃষ্টি হলো। এরপরে দেখেন যে এটা যখন ক্লোজ হয়ে গেল, এইখানে দুই দেখেন এই যে এখানে একটা কানেকশন এবং এখানে একটা কানেকশন, দুইটা গিয়ে পাওয়ার সার্কিটে চলে গেছে, তাই না? এই পাওয়ার সার্কিটটা হচ্ছে যে ব্যাটারি এবং চিপ কয়েলের এবং পুরো সার্কিটটা যে আপনার কমপ্লিট করছে তার এই ব্যাটারি সোর্সটা দিয়ে এবং চিপ কয়েলটা দিয়ে পাওয়ার সার্কিটটাকে বোঝানো হচ্ছে, বোঝা গেল? সো এটা এভাবে কাজ করলো। তারপরে যেহেতু ব্যাটারি পাওয়ার দেওয়া থাকে চিপ কয়েলটা মূলত সুইচিং এর কাজটা করে। হ্যাঁ, সেটা সুইচিং এর ব্যাটারি চিপ কয়েলটা হচ্ছে ব্রেকারের সুইচিং এর কাজটা করে। হ্যাঁ, মানে যেহেতু আপনি চিপ কয়েল দিয়ে ওই আপনার ব্রেকারেরই কোনো একটা এলিমেন্টের মুভমেন্টের কাজ করতেছেন, সো এই যে চিপ কয়েলটা তো এর মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার আগে পর্যন্ত তো এই আপনার সার্কিট ব্রেকারের মুভিং এলিমেন্টটা কাজ করতে হবে, তাই না? আর সার্কিট ব্রেকারটা কাজ না করলে তো এটাও আপনার ব্রেক করতে পারবে, চিপ করতে পারবে, তাই না? এটাই মূলত। এবং এটা যেহেতু ইলেকট্রোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, এখানের মধ্য দিয়ে যখন ম্যাগনেটের প্রপার্টিটা এই সিটির সেকেন্ডারি কারেন্টটা কি একটা ফল্ট কারেন্ট, ফল্ট কারেন্টের জন্যই তো এটা ম্যাগনেটিক পরিণত হচ্ছে। যখন ফল্টটা ক্লিয়ার হয়ে যাবে এই কয়েলের মধ্য দিয়ে কি আর ওই ফল্ট কারেন্ট তখন যাবে? যাবে, তখন একটা নরমাল কারেন্ট যাবে, সেই কারেন্টটা আবার এই প্লাঞ্জারের যে ম্যাটেরিয়ালটা তাকে ম্যাগনেটে পরিণত করার জন্য যথেষ্ট না, বুঝেছেন? তখন হচ্ছে এই যে কন্ট্যাক্ট দুইটা আগে আকর্ষণ করেছিল এখন খুলে দিবে, ছেড়ে দিবে আর কি। ছেড়ে দিয়ে দেখেন পিছনে একটা স্প্রিং আছে না, সে পিছন দিকে টান দিবে, এই প্লাঞ্জারটাকে পিছন দিকে টান দিয়ে এই কন্ট্যাক্ট দুইটাকে সে খুলে দিবে। এভাবে ইলেকট্রোম্যাগনেটিক অ্যাট্রাকশন টেকনিকটা কাজ করে। আচ্ছা, এরপরে এখানে এতটুকু কিন্তু আপনারা লিখলেন, এরপরে হচ্ছে আপনার এই যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনগুলো একটু দিতে হবে। এই ম্যাথমেটিক্যাল স্যার ম্যাথ না থাকবে না, শর্ট সিলেবাস ম্যাথ থাকবে না, শুধু হচ্ছে ব্যাখ্যামূলক কোশ্চেন থাকবে, প্রিন্সিপাল গুলো। আমাদের যে ইয়েতে যে ছিল প্রথমে যেটা ছিল যে অ্যাসাইনমেন্ট যে দিছিলেন, ওইখানে তো অ্যাসাইনমেন্ট তো আর আপনাদের পরীক্ষা না, অ্যাসাইনমেন্ট তো আপনারা বইয়ের সাহায্য নিতে হয়, দেখে দেখে না। অ্যাসাইনমেন্ট আপনারা করছি কালকে লাস্ট ডেট ছিল, কালকে হ্যাঁ দিয়েছেন না, বাকি দিয়েছেন অ্যাসাইনমেন্ট, কালকে অনেকেই সাবমিট করছে রাতে। বাকিরা না জমা দিলে দিয়ে দিবেন, কিন্তু ওখানে কিন্তু 20 মার্কস সিটি এবং অ্যাসাইনমেন্ট যেটা দিয়েছি সেখানে একসাথে 20 মার্ক, ওরা কোটে স্যার একসাথে দিয়ে দিচ্ছে, এমন যে একসাথেই দিবেন, সেখানে শুধু লিখে দিচ্ছে যে অ্যাসাইনমেন্ট ক্লাস টেস্ট অ্যানসার স্ক্রিপ্ট সমস্যা একসাথেই দিবেন, সিটি অ্যাসাইনমেন্টের কোশ্চেন একসাথেই আছে। স্যার এই যে অনলাইনে দিতে হবে নাকি? হ্যাঁ, গুগল ফর্ম দিয়ে দিয়েছি যেহেতু অনলাইনে দিয়ে দিবেন। যদি কোনো কারণে না দিতে পারেন সেক্ষেত্রে ফিজিক্যাল একটা কপি দিবেন, এবং সেটা কিন্তু লাস্ট সপ্তাহে বলছি যে আজকে গতকালকে রাতে লাস্ট ডেট ছিল। আপনারা এখন আমি লিংকটা অফ করে দিলে তো জমা দিতে পারেন না, এই দিতে পারেন যে বিভিন্ন জায়গায় আসলে তো করতে পারেন। তাহলে আমি বড় জোর হয়তো নেক্সট উইক পর্যন্ত লিংকটাকে এক্সটেন্ড করতেছি বন্ধ হওয়ার আগে পর্যন্ত, এর আগে দিতে হবে, নেক্সট উইকের পরে নেব। আচ্ছা, ওটা যেটা বললেন ওই টাইপের কোশ্চেন থাকবে না, ওটা যেহেতু আপনি অ্যাসাইনমেন্ট এবং সিটি ওটা বাসায় বসে ঠান্ডা মাথায় করবেন, ওটা দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে দেখেন যে এখানে দুই ধরনের ফোর্স বা বল ক্রিয়া করতেছে। একটা হচ্ছে কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার মাধ্যমে এটা ম্যাগনেটে পরিণত হয়েছে, তাহলে একটা আকর্ষণ ফোর্স কাজ করতেছে এখানে, বা আপনারা বলতে পারেন যে কারেন্টটা একটা ম্যাগনেটিক ফোর্সে কনভার্ট হয়েছে, ইলেকট্রিক ফোর্সটা একটা ম্যাগনেটিক ফোর্সে কনভার্ট হয়েছে। তাহলে এই একটা ফোর্স কাজ করতেছে, আরেকটা কাজ করতেছে স্প্রিংটা, যেহেতু পিছনে একটা দৃঢ় স্থান থেকে সংযুক্ত আছে
স্প্রিংটা এই প্লাঞ্জারকে পিছন থেকে টানতেছে, তার মানে একটা বাধাদানকারী বল পিছন থেকে আসছে, তাই না? এই দুই ধরনের বল এখানে কাজ করতেছে। এই যে দেখেন আমাদের এই ফোর্স বা বলের ইকুয়েশন আমরা সেই দুই ধরনের ফোর্স এর নাম দিছি। একটা হচ্ছে K1I², এই আইটা হচ্ছে কয়েলের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাওয়ার জন্য প্লাঞ্জারটা ম্যাগনেটে পরিণত হয় সেই আই। K1টা হচ্ছে আমি যে কথাটা বললাম, কাইনেটিক ইলেকট্রিক এনার্জিকে ম্যাগনেটিক এনার্জিতে কনভার্ট করছে, সেই এটা হচ্ছে K1টা হচ্ছে সেটা ফোর্স কনভার্সন কনস্ট্যান্ট, যে এনার্জি কনভার্ট যে হয়েছে ইলেকট্রিক থেকে ম্যাগনেটিক, সেটার একটা কনস্ট্যান্ট হচ্ছে সেই K1। K2টা কোনটা? K2টা হচ্ছে দেখেন দা রেস্ট্রেইনিং ফোর্স ইনক্লুডিং ফ্রিকশন। রেস্ট্রেইনিং মানে বাধা দেওয়া, হ্যাঁ, বাধা দেওয়ার ফোর্স একটাই আছে, সেটা হচ্ছে এই পিছন থেকে স্প্রিংটা টানতেছে। এখন দেখেন যে আমাদের এখানে K1 আর K2 দুটো ফোর্স আছে, এই যে ম্যাগনেটিক ইন্ডাকশন আইটা ইন্ডাকশন, আইটা হচ্ছে যে কয়েলের মধ্যে যে কারেন্ট আছে সেটা হচ্ছে। এখন দেখেন যে নিচে আমি যদি নাম একটু দেখেন, F যখন শূন্য হয় তখন K1I² সমান K2 হবে না? F যখন শূন্য হবে, এখন F শূন্য হবে কখন? যখন এই দুইটা ফোর্স সমান হবে, তাই না? যখন হচ্ছে আপনার এমন একটা পয়েন্ট থাকবে আকর্ষণ ফোর্সটাও যেটা পিছন থেকে স্প্রিং টানতেছে সেটা দুইটা একই অবস্থায় সমান হবে। এটা হচ্ছে কোন পর্যায়টা বলেন তো? এই মুভমেন্টটা কোনটা? যখন ঠিক সার্কিট ব্রেকারটা ট্রিপ করতে নিবে তার ঠিক আগের মোমেন্ট, তখন কিন্তু ট্রিপ করে না। যখন ট্রিপ করে ফেলবে তখন কিন্তু এই স্প্রিং এর ফোর্সের চেয়ে এই আকর্ষণের ফোর্সটা বেশি হবে, তাই না? তাইলে আপনারা বলতে F = 0 বলতে বুঝতে পারতেছেন আপনারা যে সেই আকর্ষণ ফোর্সটা এবং পিছনের স্প্রিং এর বাধাদানকারী ফোর্সটা সমান আছে, এবং সেই মোমেন্টে কারেন্টটা কত সেটা আপনারা এই ইকুয়েশন থেকে বের করতে পারবেন। কয়েলের মধ্যে দিয়ে কত কারেন্ট গেলে আমাদের এই দুটো ফোর্স সমান হবে সেটা এই ইকুয়েশন থেকে বের করতে পারবেন। আপনারা অপারেটিং প্রিন্সিপলে এতটুকু লিখবেন, এই প্রশ্নটা লিখবেন এবং এই ছবিটা দিবেন, এই ছবিটা দিবেন দিয়ে আমি কি বললাম সেটা একটু ব্যাখ্যা দিবেন যে সি এই যে কয়েলের কারেন্টটা এই প্লাঞ্জারটাকে ইলেকট্রোম্যাগনেটে পরিণত করতেছে, তারপর হচ্ছে আকর্ষিত হয়ে এই সার্কিটটা ফিল আপ করে সার্কিট ব্রেকার ট্রিপ হয়ে যাচ্ছে, এগুলো একটু ব্যাখ্যা দিবেন। এরপরে দেখেন যে কতগুলা টার্ম আমি লাস্ট ক্লাসে দেখাইছিলাম। একটা হচ্ছে যে না, এটার আগে কিছু টার্ম আমরা উপর থেকে পড়ে আসছিলাম। আচ্ছা দেখেন এখন যে এই টার্মগুলো একটু শিখে রাখেন। পিকআপ ভ্যালুটা কি? পিকআপ ভ্যালুটা হচ্ছে সেই কারেন্টটা যে কারেন্টের জন্য আমরা সার্কিট ব্রেকারটা ট্রিপ করে দিচ্ছি। তার মানে হচ্ছে যে এই যে আপনার নিচের প্লাঞ্জারটায় যে রিলেটা দেখতেছেন এখানে, এই কয়েলের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাওয়ার জন্য এই প্লাঞ্জারটা ইলেকট্রোম্যাগনেটে পরিণত হচ্ছে, বা এই প্লাঞ্জারটা ইলেকট্রোম্যাগনেটে পরিণত হওয়া মানেই তো সার্কিটটা ট্রিপ করে যাবে, তাই না? ব্রেকারকে সেই সিগন্যালগুলো ট্রিপ করে। সো যে কারেন্টের জন্য সার্কিট ব্রেকারটা ট্রিপ করে যাচ্ছে সেটার নাম হচ্ছে নির্দিষ্ট একটা রেঞ্জের কারেন্ট। তো ওই পরিমাণ কারেন্ট এখান থেকে হলে তাহলে এটা ঠিক হবে। তার সেই কম হলে তো ইলেকট্রোম্যাগনেট হবে না। হ্যাঁ, বুঝি না, মানে কারেন্ট যদি কম প্রবাহিত হয়, কম হইলে তাহলে ধরো ওই ইলেকট্রোম্যাগনেট যতটুকু দরকার ওই পরিমাণ হবে না, একটু কাছাকাছি যাবে, কাছাকাছি যাবে কিন্তু ম্যাগনেটে পরিণত হবে না, যেহেতু সেহেতু হচ্ছে আকর্ষণ হবে না, ওই ট্রিপ কয়েলকেও সে আর অ্যানালাইজ করবে না। সেটা হচ্ছে যতটুকু দরকার ওইটাই পিকআপ করবে, ওইটাকে তো পিকআপ। অথবা আরেকভাবে আপনি সংখ্যা দিতে পারেন সিটির সেকেন্ডারি, মানে এখান থেকে যে কারেন্টটা সেন্স করার জন্য এই রিলেটা নরমালি ওপেন অবস্থা থেকে ক্লোজ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে পিকআপ কারেন্ট। বুঝা গেছে? আপনাদের এই স্লাইডে সেই সংখ্যাটাই দেওয়া আছে। আচ্ছা, এরপর একটা হচ্ছে রিসেট ভ্যালু। রিসেট ভ্যালুটা হচ্ছে ফল্ট ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আপনার এই যে এটা তো ইলেকট্রোম্যাগনেট থেকে নরমাল একটা ম্যাটেরিয়ালে পরিণত হবে, তখন তো আর আকর্ষণ করে থাকবে না, তখন তো ব্রেকারটা ট্রিপ করবে না, তারপরে লেগে যাবে, তাই না? সেই কারেন্টটাকে বলা হয় রিসেট ভ্যালু। মানে ফল্ট ক্লিয়ার হওয়ার পরে যে কারেন্টের জন্য রিলেটা আবার আগের অবস্থায় ফিরে আসে সেটা হচ্ছে রিসেট ভ্যালু। আচ্ছা, এরপর আসে যে অ্যাডজাস্টমেন্ট অফ পিকআপ অর রিসেট। এটা দেখেন, এটা একটা
ছবিটায় আসে না একবার একটু বোঝানোর জন্য ছবিটা আসতে হবে অ্যাডজাস্টমেন্ট অফ পিকআপ ভ্যালুস তার মানে কি আমি কি বলছি যে এই কয়েলের মধ্য দিয়ে বা সিটি সেকেন্ডারি কয়েলের মধ্য দিয়ে যে কারেন্টটা যাবে তার জন্যই তো এটা ম্যাগনেটে পরিণত হয়ে এইসা নরমালি ওপেন অবস্থা থেকে ক্লোজ হয়ে যাচ্ছে তাই না এখন আমি চাই কি যে এই পিকআপ কারেন্টটাকে কন্ট্রোল করতে এটাকে বাড়াতে বা কমাতে এটা কিভাবে করবেন এটা হচ্ছে দেখেন আপনারা জানেন যে কারেন্ট ট্রান্সফরমারের প্রাইমারি কয়েলের চেয়ে সেকেন্ডারি কয়েলের সংখ্যা টার্ন সংখ্যাটা বেশি এটা জানেন তো সব তাই না কারেন্টের সাথে টার্ন সংখ্যার রিলেশনটা কি ব্যস্তানুপাত এটা সবাই জানে এবং ভোল্টেজের সাথে রিলেশনটা কি সমানুপাতিক সূত্র পড়ছেন না V1/V2 = N1/N2 পড়ছেন না ওখানে দেখবেন যে V1/V2 = N1/N2 মানে V1 উপরে আছে ওদিকে উপরে N1 আছে তার মানে প্রাইমারি ভোল্টেজ এবং সেকেন্ড প্রাইমারি কারেন্ট দুইটা একই সমান কিন্তু যখন কারেন্টের সূত্রে আপনারা যাবেন তখন দেখবেন যে I1/I2 = N2/N1 তার মানে কি প্রাইমারি কারেন্টের সাথে সেকেন্ডারি টার্ন সংখ্যা রিলেটেড বুঝলেন ব্যস্তানুপাতিক ব্যাপারটা তার মানে এই কয়েলের টার্ন সংখ্যাকে যদি আপনি বাড়ায় দেন অথবা কমায় দেন তখন সেই পিকআপ কারেন্টটাকেও আপনি কন্ট্রোল করতে পারবেন তাই না আর আরেকভাবে আপনি মেকানিক্যালি ঠিক কারেন্টটাকে কন্ট্রোল করতে পারেন সেটা হচ্ছে এই স্প্রিংটার টেনশনকে আপনি বৃদ্ধি করে বা কমিয়ে টেনশন বৃদ্ধি করা মানে হচ্ছে স্প্রিংটা আগে যে ফোর্সের জন্য স্প্রিং তো সংকুচিত অবস্থায় থাকে তাই না ও বাইরে থেকে ফোর্স পাইলে প্রসারিত হয়ে যায় কারণ আপনি যদি স্প্রিং এর ম্যাটেরিয়ালটাকে একটা শক্ত ম্যাটেরিয়াল দিয়ে বানান যেটা হচ্ছে আপনার প্রসারিত হইতে বেশি ফোর্সের প্রয়োজন হবে তখন এই যে এই কারেন্টের পরিমাণটাকে আপনাকে বাড়াতে হবে টেনশনটা বেশি লাগবে রেশিওটা একটু কম বেশি করতে হবে মানে আগে যে কারেন্টের জন্য এই প্লাঞ্জারটা ম্যাগনেটে পরিণত হতো এবং এই ম্যাগনেট পরিণত হওয়ার মাধ্যমে কিন্তু স্প্রিংটার পিছনে বাধা দিচ্ছে সেটাকে অতিক্রম করে আকর্ষণ করতো এখানে এখন স্প্রিং এর বাধার পরিমাণটা আরো বেড়ে গেছে তার মানে কি কারেন্টের পরিমাণটা বাড়তে হবে এর মাধ্যমে আপনি পিকআপ কারেন্টের ভ্যালুটা বাড়িয়ে দিতে পারবেন পিকআপ কারেন্টের হচ্ছে এই কয়েলের কারেন্ট সো এটার ভ্যালু কিভাবে বাড়াতে পারবেন এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অফ পিকআপ ও রিসেট এটা দিয়ে এটা বুঝাইছে আরেকটা জিনিস আপনি একটু যদি যাই দুই টাইপের যে রিলে দেখেন আপনারা ইলেকট্রো মেকানিক্যাল রিলের আলাদা একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক অ্যাট্রাকশন আর হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন সেই অ্যাট্রাকশন টাইপ রিলে এটা হচ্ছে যখনই ফল্ট হয় তখনই কাজ করে মানে এটা একটা ইংরেজি একটা ওয়ার্ড আছে এটার জন্য তাৎক্ষণিকভাবে কাজ করা এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস দেখেন ইনস্ট্যান্টেনিয়াস তাৎক্ষণিক অপারেশন এই ইলেকট্রোম্যাগনেটিক অ্যাট্রাকশন টাইপ রিলে বা যেটা আমি এতক্ষণ ব্যাখ্যা করলাম সেটা হচ্ছে এই ইনস্ট্যান্টেনিয়াস এখানে কোনো সময়ের ডিলে হবে না টাইম ডিলে হবে না এরপরে আমরা যে টাইপ রিলেটা করব এই যে নিচে আছে ইলেকট্রোম্যাগনেটিক এটা তো না এর পরে যেটা আছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন টাইপ রিলে এই যে এটা এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন টাইপ রিলে এটা হচ্ছে আপনার টাইম ডিলে রিলে এটার অপারেশনের জন্য কিছুটা সময় প্রয়োজন আচ্ছা ইনস্ট্যান্টেনিয়াস অপারেশন আর টাইম ডিলে এটা উপরে ছিল এই ইনস্ট্যান্টেনিয়াস অপারেশন আর টাইম ডিলে অপারেশন এই দুইটা হচ্ছে দুই টাইপের রিলের জন্য আলাদা আলাদা করে কাজ করে এগুলো তো দেখাই দিলাম এগুলো আসলে লাস্ট ক্লাসেরই পড়া আরেকবার আজকে যেহেতু এটা নোটস কম আমি রিপিট করতেছি আচ্ছা এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে এই যে ইলেকট্রোম্যাগনেটিক অ্যাট্রাকশন টাইপ রিলে বা এটা আরেকটা নাম আপনারা মনে রাখবেন যে অ্যাট্রাকশন বা অ্যাট্রাক্ট এই কথাটা যেখানেই দেখবেন সেটার জন্য ওই ইলেকট্রোম্যাগনেটিক অ্যাট্রাকশন টাইপ রিলেই মনে করে নেবেন আরেকটা নাম লিখছে অ্যাট্রাক্টেড আর্মেচার টাইপ রিলে এটা হচ্ছে ওই ইলেকট্রোম্যাগনেটিক অ্যাট্রাকশন টাইপ রিলে ফিচার মানে হলো বৈশিষ্ট্য স্পেশাল কিছু বৈশিষ্ট্য মানে আমি যদি কোশ্চেনে করি যে ইলেকট্রোম্যাগনেটিক অ্যাট্রাকশন টাইপ রিলে স্পেশাল কিছু ফিচার আলোচনা করা
তখন হচ্ছে যে অ্যান্সার দেবেন এটা হচ্ছে সেটা, বা অ্যাট্রাক্টেড কারেন্ট সেটা হচ্ছে এটা। দেখেন এখানে প্রথম পয়েন্টই হচ্ছে যে এই রিলেটা এসি এবং ডিসি দুই টাইপের কারেন্টে এটাকে অপারেট করে, কিন্তু পরবর্তীতে যখন ইন্ডাকশন টাইপ রিলে দেখাবো তখন শুধু দেখবেন যে সেই রিলেটা এসি কারেন্টের জন্য কাজ করে, ডিসির জন্য সে কাজ করে না। এবং সেকেন্ড পয়েন্টটা দেখেন, এটাও আমি একটু আগে বললাম যে এই ইলেকট্রোম্যাগনেটিক অ্যাট্রাকশন টাইপ রিলেটা হচ্ছে তাৎক্ষণিক অপারেশন, তাই না? তার মানে এটা হচ্ছে ফাস্ট রিলে, দ্রুত অপারেটিভ রিলে। কিন্তু এই আপনার ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন টাইপ রিলে কিছুটা টাইম ডিলে থাকে। 3 নম্বরে দেখেন যে they are described as instantaneous relay, এটা তো বললাম instantaneous relay, এটা একটু দেখবেন তাৎক্ষণিক অপারেশন করে এটা। হ্যাঁ এটা একটু দেয়া আছে এখানে। 4 নম্বর দেখেন যে these relays do not have any directional feature unless they are provided with additional polarized coil। কারণ কারেন্টের তো ডিরেকশন আছে, এই রিলেটা এই টাইপের রিলেটা একটা ডিরেকশন চেঞ্জ করতে পারে। যেমন হচ্ছে যে ফল্ট মনে করেন যে কোথাও হইছে, ও হচ্ছে মানে কারেন্ট এদিক থেকে আসলো না এদিক থেকে আসলো সেটা চেঞ্জ করতে পারে। ও ফল্ট দেখছে, ফল্ট আছে, ও অ্যাভয়েড করে দেয়। কিন্তু ডিরেকশন টাইপ রিলে যেটা এখানে বলা হয়েছে, স্পেশাল ফিচার হচ্ছে সে ফল্ট মানে একটা ডিরেকশনে কাজ করবে। কারেন্ট ধরেন এদিক থেকে আসতেছে, এই দিকে রিলেতে কাজ করবে। কারেন্ট এদিকে আসলে এখানে যদি রিলে থাকে তার কোনো মাথা ব্যথা নেই। এই ফিচারটা হচ্ছে এই অ্যাট্রাকশন টাইপ রিলের মধ্যে থাকে না। এটাকে 4 নাম্বার বলতে সেটা বলা হয়েছে। 5 দেখেন যে যেটা বললাম যে they are fast, operate on both AC and DC। যে অ্যাট্রাকশন টাইপ রিলেটা এসি ডিসি দুটো অবস্থাতেই কাজ করে। এটা 1 নাম্বারটাই দেখেন যে 1 নাম্বার যেটা বলা হয়েছে এখানে আবার বলা হয়েছে। কিন্তু ইন্ডাকশন টাইপ রিলেটা জাস্ট এসি তে কাজ করে। আর 6 7 কিছু একটা রেটিং দেওয়া আছে, কত ভোল্ট অ্যাম্পিয়ার কত অ্যাম্পিয়ার জন্য কারেন্ট রেঞ্জের জন্য এটা কাজ করবে সেটা দেওয়া আছে। সাথে দেখেন যে এই রিলেগুলো কম্প্যাক্ট মানে ডিজাইনগুলো কেমন হবে সেটা দেওয়া আছে। সো এই ইলেকট্রোম্যাগনেটিক অ্যাট্রাকশন টাইপ রিলে যদি বৈশিষ্ট্য চায় আপনারা এগুলো লিখবেন। আচ্ছা, এখন আজকের একটু পরে আসি। আজকের পড়া হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন টাইপ রিলে, যেটা হচ্ছে সেকেন্ড আপনার টাইপ রিলে। আর সেটা যাওয়ার আগে যেখানে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন টাইপ রিলেটা এখান থেকে স্টার্ট হবে, তার আগে একটা রিলে আছে সেটা হচ্ছে ব্যালেন্স বিম রিলে। এটাতে একটু পরে আসি, এটা একটু কম ইম্পর্টেন্ট, এটা অল্প একটু পরে দেখো। আর এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন টাইপ রিলে। যেহেতু একটু সিলেবাস শর্ট হতে পারে, এজন্য যেগুলা অপারেটিং প্রিন্সিপাল বা ওয়ার্কিং প্রিন্সিপাল আমি দেখাবো সেগুলো সবই ইম্পর্টেন্ট। সো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন টাইপ রিলে এটারও ওয়ার্কিং প্রিন্সিপালটা ইম্পর্টেন্ট। এবং ওয়ার্কিং প্রিন্সিপাল বলতে আপনারা শুধু কাজ বর্ণনা কিভাবে কাজ করে সেটাই দেখাবেন না, প্রত্যেকটার সাথে দেখেন ম্যাথমেটিক্যাল কিছু টার্ম আছে, ম্যাথমেটিক্যাল টার্মটাও দেখাতে হবে, যেটা আমি এখন দেখাবো। তার আগে দেখেন যে ছবিটা একটু কঠিন হলো, অপারেটিং প্রিন্সিপালের ছবিটা লাগবে, বুঝতে পারছেন? ছবিটা একটু প্র্যাকটিস করে আসতে হবে। ইলেকট্রোম্যাগনেটিক অ্যাট্রাকশন টাইপ রিলেটা, যেটা আপনারা ব্রাঞ্চার টাইপ রিলেটার ব্যাখ্যা একটু আমি করছি, সেটার ছবিটা আঁকতে সহজ হলো, এটা একটু কঠিন, এটা একটু বাসায় প্র্যাকটিস করে আপনার আসতে হবে, নাহলে এখানে এসে মিলাতে পারবেন না, কোনটা কোথায় যাচ্ছে আঁকাতে পারবেন না। আচ্ছা, আমরা আবার এটার সাথে আমরা ম্যাচ করব। এটা হচ্ছে একটা রিলে সাথে ব্রেকার, ব্রেকার না, একটা সিটিপিটির সাথে রিলে কানেকশন কিভাবে থাকে তার বেসিক। এটা 3 নাম্বার আপনাদের পোর্টালে গিয়ে 3 নাম্বার ইয়াটার লেকচারটার নাম হচ্ছে এই যে সুইচ গিয়ার এন্ড প্রোটেকশন ট্রানজিয়েন্ট। এই যে সুইচ গিয়ার এন্ড প্রোটেকশন ট্রানজিয়েন্ট, এটা 2 নাম্বার পেজে এই ছবিটা দেখবেন। এই ছবিটার সাথে আপনারা যেটা আমি পড়াবো সেটা কম্পেয়ার করে করে করতে হবে। এখানে দেখেন সিটিটা আমরা আগে যেটা দেখলাম, সিটিটার কারেন্টটাই এই যে রিলেটা সেন্স করে, সেটা আমরা এখানে দেখি কোথায় আছে। এই দেখেন এখানে একটা আমরা কারেন্টের
ইনপুট দেওয়া হয়েছে, এটা হচ্ছে সেই সিটির সেকেন্ডারি কারেন্টটা এবং এটা হচ্ছে সেই কয়েলগুলো, সেই কয়েলগুলো। আগেরটার সাথে পার্থক্যটা কোথায়? আগেরটা হচ্ছে কারেন্টটা এসে যেই কয়েলের সাথে আমি ওটা একবার পাশাপাশি রাখি তাহলে বুঝতে সুবিধা হবে। এটার সাথে আমরা এটা ম্যাচ করে করি। দেখেন আগেরটা ছিল যে প্লাঞ্জার টাইপ বা ইলেকট্রোম্যাগনেটিক অ্যাট্রাকশন টাইপ রিলেতে যেই আপনার কয়েলটা এই প্লাঞ্জারটাকে ম্যাগনেটে পরিণত করতো তার সাথেই আমরা কয়েলটা ছিল। তো এখানে দেখেন এই যেই আপনার ম্যাটেরিয়ালটা মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটা কোনো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল না, সেটাকে ম্যাগনেটে পরিণত করবে না এই কারেন্ট, বুঝতে গেছে? এটা ইলেকট্রোম্যাগনেটিক ম্যাটেরিয়াল না। এবং আগে দেখেন আগেরটার সাথে এটা টাইম ডিলে অপারেশনটা, আগেটা কি বলছি আমি ইলেকট্রোম্যাগনেটিক অ্যাট্রাকশন টাইপ ডিলে, সেটা হচ্ছে তাৎক্ষণিক অপারেশন, তাই না? ইনস্ট্যান্টেনিয়াস অপারেশন। কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন টাইপ ডিলে আমি কি বলছি? টাইম ডিলে অপারেশন, বা কিছুটা সময় ক্ষেপণ হয়, সময় কাল ক্ষেপণ। এই যে দেখেন আগের আমাদের এটা হচ্ছে আমাদের সেই ওপেন কন্টাক্ট ছিল, এটা ক্লোজ হয়ে যেত, এটা হলো এতটুকু। কিন্তু এখানে দেখেন এখন আমাদের এই মুভিং কন্টাক্টটা এবং এই ফিক্সড কন্টাক্টটার মাঝের যে গ্যাপটা সেটা হচ্ছে আমাদের সেই নরমালি ওপেন কন্টাক্টের গ্যাপটা। এবং এটা দেখেন একটা রাস্তা ঘুরে এসে এটার সাথে মিলিত হবে। সো এই ঘুরে আসতে কিছুটা টাইম লাগবে না তার, এবং এর মাধ্যমে সে টাইম ডিলে অপারেশনটা ইয়ে করে। এবং দেখেন যে আপনার ইন্ডাকশন মোটর করছেন না, ইন্ডাকশন মোটরের সাথে এই রিলেটার ওয়ার্কিং প্রিন্সিপলের 90% ম্যাচ আছে। ইন্ডাকশন মোটরটা কিভাবে কাজ করে বলেন তো? আপনারা একটা 3 ফেজ সাপ্লাই দিবেন স্টেটরে, এবং সেই 3 ফেজ সাপ্লাইটা স্টেটরের যে ম্যাগনেটিক ফিল্ডটা হয় সেটা রোটরের যে ম্যাটেরিয়ালটা তাকে কাট করে, এবং রোটরের নিজস্ব একটা ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট করে। দুই ধরনের ম্যাগনেটিক ফ্লাক্স, একটা হচ্ছে স্টেটরের ম্যাগনেটিক ফ্লাক্স, একটা হচ্ছে রোটরের নিজস্ব ম্যাগনেটিক ফ্লাক্স। দুই ম্যাগনেটিক ফ্লাক্সের মধ্যে একটা ইন্টারঅ্যাকশন হয়। যখনই ম্যাগনেটিক ফ্লাক্সের মধ্যে কোনো ইন্টারঅ্যাকশন ঘটে তখনই সেখানে যদি কোনো মুভেবল এলিমেন্ট থাকে সেটা ঘোরা শুরু করে। ব্যাপারটা হচ্ছে যে একটা আপনার নিচ থেকে ফোর্স দিচ্ছে, একটা উপর থেকে ফোর্স দিচ্ছে, তার মানে এটা করতেছে, বুঝেছ? ম্যাগনেটিক ফ্লাক্সে ইন্টারঅ্যাকশনের ব্যাপারটা এইভাবে হয়, একটা ফ্লাক্স এক দিকে কাজ করতেছে আর একটা ফ্লাক্স বিপরীত দিকে কাজ করতেছে, এবং এর মধ্যে এসে বের করতেছে। মোটরটা ইন্ডাকশন মোটর ওয়ার্কিং প্রিন্সিপল কিন্তু সেটা। এখানে সেই ইন্ডাকশন মোটর ওয়ার্কিং প্রিন্সিপলটা মানা হবে। দেখেন যে এখানে লোয়ার পোল আছে এবং আপার পোল আছে। লোয়ার পোলে দেখেন যে এখানে একটা জাস্ট আপনার সিলিন্ড্রিক্যাল ম্যাটেরিয়ালের মতো দিয়ে কয়েলগুলো ঘুরে ঘুরে গেছে, তাই না? কিন্তু আপার পোলে গিয়ে দেখেন দুইটা পোলের মধ্য দিয়ে কয়েলগুলো ঘুরে ঘুরে গেছে। তাহলে কারেন্ট আপনি একই দিচ্ছেন, নিচে যে ফ্লাক্সটা উৎপন্ন হতো উপরে এখন ডিফারেন্ট ফ্লাক্স ক্রিয়েট হবে না, তাই না? আর যেহেতু কারেন্ট একই দিচ্ছেন, দুইটা যদি সেম ফ্লাক্স উৎপন্ন হয় তাহলে তো দুইটা ডিফারেন্ট ফ্লাক্সে ইন্টারঅ্যাকশন করার জন্যই কিন্তু এলিমেন্টগুলো ঘুরে। যদি সেম ফ্লাক্সই হয়ে যায় তখন কিন্তু ঘুরতে পারবে না। এই জন্য সেটা ম্যানুফ্যাকচারিং এর সময় আমরা দুইটা পোল এভাবে দিয়ে দিই। সো এই যে নিচের যে কারেন্টটা সেটার জন্য যে ফ্লাক্সটা ক্রিয়েট হবে, উপরে একটা ডিফারেন্ট ফ্লাক্স ক্রিয়েট হবে, এবং এই দুইটা ফ্লাক্সের ইন্টারঅ্যাকশনটা সেন্স করবে কে? এই দেখেন এইটাই হচ্ছে সেই রোটেটিং এলিমেন্ট। এটা সে নিচে এক ধরনের ফ্লাক্স অনুভব করতেছে, উপরে আরেক ধরনের ফ্লাক্স অনুভব করতেছে, তার ফলশ্রুতিতে সে ঘোরা শুরু করবে। এবং সে যে ঘোরা শুরু করবে সে মুভিং কন্টাক্ট, এটা হচ্ছে সে আমার মুভিং কন্টাক্ট। এই যে বারটা এটা হচ্ছে মুভিং কন্টাক্ট, এবং এটা হচ্ছে ফিক্সড কন্টাক্ট। যেটা আপনার এই রিলের জন্য মুভিং কন্টাক্ট কোনটা বলেন তো? প্লাঞ্জারের সাথে, হ্যাঁ প্লাঞ্জারটাই মুভিং কন্টাক্ট। আর আরো খুবই স্পেসিফিক ভাবে বলতে পারেন প্লাঞ্জারের সাথে যে এই অ্যাশ কালার দুইটা এলিমেন্ট দেখতেছেন সেটা হচ্ছে মুভিং কন্টাক্ট। কারণ কন্টাক্ট তো এই একটা স্থানেই ঘটতে পারে, তাই না? এবং এই
এদিকের যে এই যে এটা এবং এটা এই অ্যাশ কালার যে দুই কন্টাক্ট সেটা কি কন্টাক্ট বলেন? ফিক্সড কন্টাক্ট। আর এখানকার দেখেন যে এটা হচ্ছে আমাদের সেই ফিক্সড কন্টাক্ট এবং এটা হলো মুভিং কন্টাক্ট। সো এই যে দুইটা ফ্লাক্সের মধ্যে ইন্টারঅ্যাকশন যে ঘটবে সেই ইন্টারঅ্যাকশনের জন্য মাঝখানে এটা হলো একটা ডিস্ক বলে, হ্যাঁ এই যে মেটাল ডিস্ক দেখেন এখানে লেখা আছে মেটাল ডিস্ক বড় বড় এই দেখেন এটা হচ্ছে সেই আমার মেটাল ডিস্ক এবং এই মেটাল ডিস্ক দেখেন যে অক্ষর সাথে ঘুরতেছে তার সাথে আমার মুভিং কন্টাক্টটা লাগানো আছে দেখছেন দেখা যাচ্ছে এই দেখেন একটা দণ্ড এই দণ্ডের সাথে মুভিং কন্টাক্টটা কিন্তু একটু উঁচুতে আপনারা দেখতে পাচ্ছেন তাই না একটু উঁচুতে অবস্থিত এই যে এখানে যেটা ফিক্সড এর চেয়ে উপরে থাকে না ফিক্সড এর চেয়ে উপরে থাকে না সেম স্টেপে থাকে নাহলে তো আপনারা ম্যাচ করতে পারবেন না তাহলে এই যে ড্যাম্পিং কন্টাক্টের সাথে এটা আটকে আছে কোনটা এই যে ড্যাম্পিং কন্টাক্ট এটা ড্যাম্পিং কন্টাক্টটা আসলে হচ্ছে আপনার হচ্ছে এটা দিয়ে আপনার স্পিডটাকে ভ্যারি করতে হবে ড্যাম্পিং কন্টাক্টটা দিয়ে মনে করেন যে এটা একটু যদি আপনি আগায় তখন হচ্ছে একটু বাড়ি খেতে পারেন ডিস্কটা যদি পিছায় দেন তখন ডিস্কটা ন্যাচারালি ঘুরতে পারে বুঝতে পারছেন এভাবে আপনি স্পিডটাকে আপনি মেইনটেইন করতে পারেন সো এটা যখন ঘুরে এসে এই ফিক্সড কন্টাক্টের সাথে লেগে যাবে তখন আপনি বলতে পারেন না যে এই রিলেটার নরমাল ওপেন কন্টাক্টে ক্লোজ হয়ে গেছে এবং বাকি অপারেশনটা তো সেম বুঝলেন সো এইভাবেই হচ্ছে এটা কাজ করে এবং যখন এই আপনার এই সবকিছুর মূলে কি বলেন তো এই কারেন্টটা না এই কারেন্টটা কোথা থেকে আসতেছে এখান থেকে আসতেছে না সিটি থেকে আসতেছে ফল কারেন্ট সিটি থেকে আসতেছে সবকিছুর মূলে যেহেতু এই ফল কারেন্টটা এই ফল যখন ক্লিয়ার হয়ে যাবে তখন যখন এই কারেন্টটা বন্ধ হয়ে যাবে তখন হচ্ছে আপনার এই যে এই মুভিং কন্ট্যাক্টের পিছনে কিন্তু আবার সেই স্প্রিং লাগা হবে মুভিং কন্ট্যাক্টটা আগে এখানে লেগে থাকবে তাই না যখন আবার ফলটা ক্লিয়ার হয়ে গেল সে আস্তে আস্তে ঘুরে ঘুরে আবার পুনরায় এই অবস্থায় চলে যাবে এটা কিন্তু স্যার স্প্রিং হ্যাঁ এটা আছে ও নেচার স্প্রিং আছে এই ইয়াটার সাথে এই মূল যে এক্সিসটা যে যাকে কেন্দ্র করে ঘোরাঘুরি করে তার সাথে স্প্রিংটা কানেক্ট এরপরে অপারেটিং প্রিন্সিপালের সাথে আপনার ছবির সাথে যেহেতু আপনাদের একটু ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা দিতে হয় ব্যাখ্যাগুলো একটু দেখতে হবে আপনাদের এটা হচ্ছে যে ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আচ্ছা তার আগে এটা যেহেতু এখান থেকে শুরু হয়েছে আপনারা একটু পড়ে নেবেন যে এখানে যে কথাগুলো আমি বাচ্চা বললাম সেগুলোই আছে যে এটা শুধু এসি কোয়ান্টিটি কাজ করে ইন্ডাকশন কি ডিসি তে হওয়া সম্ভব না যত ইন্ডাকশন ডিভাইস আছে সব কিন্তু এসি তে করতে হবে এই যে দেখেন নিচে এক ধরনের ফ্লাক্স উৎপন্ন হচ্ছে তার নাম আমরা দিচ্ছি φ1 উপরে আরেক ধরনের ফ্লাক্স উৎপন্ন হচ্ছে তার নাম দিচ্ছি আমরা φ2 দেখেন যে এই ফ্লাক্স 1 এবং φ1 এবং φ2 এই দুইটা আলাদা আলাদা ফ্লাক্স এবং এই যে এরা যে কারেন্টটা জন্য উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে I∅1 এবং I∅2 মানে কয়েলের মধ্যে এই দিক দিয়ে যে কারেন্ট যাচ্ছে এটা হচ্ছে I∅1 এই জন্য ফ্লাক্স 1 এটা I∅2 এই জন্য ফ্লাক্স 2 এখন এই ফ্লাক্সগুলা যেহেতু আপনার সাইনোসয়েডাল নেচারের সেহেতু এখানে ফ্লাক্সগুলোরও একটা জেনারেল ইকুয়েশন আছে এটা হচ্ছে φ1 sin ওমেগা t যে কোনো ধরনের সাইনোসয়েডাল ওয়েভের এই একটা কমন ইকুয়েশন ব্যবহার করা হয় সেটা হচ্ছে এটা এবং দুইটা ফ্লাক্স তো ডিফারেন্ট হওয়ার প্রধান ফ্যাক্টরটা কি সেটা হচ্ছে দুইটার মধ্যে একটা ফেজ ডিফারেন্স থাকে দুইটা যদি সাইনোসয়েডাল ওয়েভের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স না থাকে তার মানে দুটো একই সেই ফেজ ডিফারেন্সটা হচ্ছে এই যে থিটাটা এখন ওমেগা টি পর্যন্ত সব সেম sin ওমেগা টি φ1 sin ওমেগা টি φ2 sin ওমেগা টি দুটার মধ্যে ডিফারেন্স হচ্ছে থিটার ডিফারেন্স থিটা প্লাস থিটা ইনিশিয়াল সাসিটি যেটা হচ্ছে দেখেন এখানে ওয়্যার থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন φ1 এন্ড φ2 এখন দেখেন ওই যে আমাদের এডি কারেন্ট যেটা যে কারেন্টের জন্য ফ্লাক্সটা উৎপন্ন হয়েছে তার একটা ইকুয়েশন দেখেন এখানে সময়ের সাথে ফ্লাক্সটার ডিফারেন্সই হচ্ছে কারেন্ট সময়টা হচ্ছে ডি ওমেগা টি আর ফ্লাক্সটা হচ্ছে φ1 ডি φ1 এখন এটা একটু আমি মনে দেখাতে হবে আপনারা কি যে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করে আসছেন না
ইন্টিগ্রেশনে সাইন ওয়েভকে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যায় বলুন? cos পাওয়া যায় না? sin x ডিফারেন্সিয়েশন করছেন cos x পাবেন। এটা হচ্ছে ম্যাথ কোর্সে করার কথা। দেখেন এখানে যে d phi 1 phi 1 টা এটা না phi 1 sin omega t, তাহলে d phi 1 বাই d omega t এটাকে যদি আপনি লিখতে চান তখন কিভাবে লিখবেন আপনি একটু দেখেন। আপনি এটা খাতায় লিখে নেন, এটা হচ্ছে ডিরেক্ট এখানে দেওয়া তো ভুলে লিখতে I phi 1 সেটা হচ্ছে phi 1 প্লাসটা যে এরিয়াটার জন্য ক্রিয়েট হয় সেটা হচ্ছে এটা, সেটা হচ্ছে আপনাদের সমানুপাতিক d phi 1 বাই d omega t সমানুপাতিক d। এখন phi 1 এর পরিবর্তে আমরা এটা লিখতে হবে phi 1 sin omega t। যে d omega t এখন লিখেন আমরা বেসিক ডিফারেন্সিয়েশনের রুল খাটাবো। সাইনটা ডিফারেন্সিয়েশনের রুল আমরা ধরে যে cos, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি বলেন i1 cos omega t, সেটাই ওখানে লেখা আছে। এটা হলো ডিফারেন্সিয়েশনের একটা রুল যে সাইন যদি থাকে সাইনের সাথে যা আছে সেটা cos হয়ে যাবে, cos sin omega t কে আমরা cos omega t লিখতে পারি। এবং সেকেন্ডটা যদি আপনারা দেখেন যে i phi 2 এটা হচ্ছে d phi 2 ডিভাইডেড বাই d omega t, phi 2 হচ্ছে phi 2 sin omega t, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করেন তাহলে এটা cos হয়ে যাবে cos omega t প্লাস থিটা। সাইন cos হয়ে গেছে, সাইনটা cos হয়ে গেছে, সেম ডিফারেন্সিয়েশনে sin cos হয়ে যাবে। এরপর দেখেন এখন আমরা আগেটা যখন করছি আগের ক্ষেত্রেও কিন্তু আমরা ফোর্সটা বের করছি কি কি ফোর্স কাজ করে, এখানেও আমাদের সেই ফোর্সটা নিয়ে আমরা কাজ করব। সেই ফোর্সের আমাদের একটা ফোর্স হচ্ছে আমাদের উপরের যে ফ্লাক্সটা ক্রিয়েট হয় সেটার জন্য হবে এবং আরেকটা নিচে যে ফ্লাক্সটা ক্রিয়েট হয় সেটার জন্য হবে। এবং দুইটা ফ্লাক্সের মধ্যে যেহেতু ইন্টারঅ্যাকশন হয় তাহলে উপরের যেটা phi 2 সেটা ইন্টারঅ্যাকশন করবে i phi 1 যে ফ্লাক্সটাকে ক্রিয়েট করতেছে সেটা, এবং phi 1 এটা হচ্ছে নিচের ফ্লাক্সটা এটা কাটে কাট করবে i phi 2 উপরের যে কারেন্টের জন্য যে ফ্লাক্সটা উৎপন্ন হয়েছে তাকে। সো এই ফ্লাক্স ইন্টারঅ্যাকশনটা আপনারা এই দুইটা ইকুয়েশনের মাধ্যমে দেখাবেন যে যেহেতু ফ্লাক্স ইন্টারঅ্যাকশন করার মাধ্যমে আমরা ইন্ডাকশন মোটরকে ঘুরাই বা ইন্ডাকটিভ কোনো এলিমেন্টকে ঘুরাইতে পারি আমরা। সো এটা হচ্ছে সেই ফ্লাক্স ইন্টারঅ্যাকশন। এরপরে দেখেন কি পাবেন, দেখেন ফ্লাক্স ইন্টারঅ্যাকশন করা হচ্ছে তার মানে হচ্ছে একটা আরেকটার মধ্যে যে ডিফারেন্সটা সেটা আমরা বের করব।
যে এখানে দেখেন যে f1 f2 করতেছে, সো আপনারা এই ইকুয়েশনটা থেকে এটা বসাই দেবেন এখানে, এবং এরপরে আপনারা phi 2 এর ভ্যালুটা জানেন, আপনারা phi 2 এর ভ্যালুটা কি দেখে আসেন আপনারা, phi 2 sin omega plus theta, এটা এই ইকুয়েশনটা বসাবেন। আর phi 2 এর পরিবর্তে I phi 1 আছে, এটা হচ্ছে এই যে এটা phi 1 cos omega t, এটা হচ্ছে এই ইকুয়েশনে বসাই দিবেন। তারপর যোগ বিয়োগ করে আপনারা একটা ভ্যালু পাবেন, সেটা হচ্ছে এটা। সো এই যে এটা হচ্ছে f সমান সমানুপাতিক, আপনারা জানেন সমানুপাতিক দিয়ে করতে, কারণ এখানে কোনো কনস্ট্যান্ট ব্যবহার করা নেই, সবকিছু সমান দিবেন না, সমানুপাতিক দিয়ে করবেন। f সমানুপাতিক phi 1 phi 2 sin theta। সো আমরা ম্যাথমেটিক্যালি দেখলাম যে এই যে আমরা যে মেটালটা মাঝখানে মেটালটা যে ফ্লাক্স দুইটার জন্য উৎপন্ন হচ্ছে, এটা যে ঘুরতেছে, এটা হচ্ছে এই দুইটার মাঝখানে কোনটার সাইনের থিটার সমানুপাতিক। সো এই দুইটার phi 1 এবং phi 2 ফ্লাক্স মধ্যে ডিফারেন্স কি আমরা ওই থিটাটা বলছিলাম, যে phi 1 এর ইকুয়েশনটা হচ্ছে এটা, phi 2 এর ইকুয়েশনটা হচ্ছে এই sin omega plus theta। জাস্ট হচ্ছে দুটার মধ্যে এই ডিফারেন্স হচ্ছে এই থিটাটা। সো থিটা মানে হচ্ছে দুইটার মধ্যে কৌণিক ডিফারেন্সটা ঘটে। সো এই ফোর্সটা বা হচ্ছে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন টাইপ রিলে যে ফোর্সের উপর ডিপেন্ড করে কাজ করে, সেই ফোর্সটা সবচেয়ে বেশি কখন হবে, যখন হচ্ছে sin থিটার ভ্যালুটা 1 হবে, তাই না? sin এর ভ্যালু সর্বনিম্ন কত হতে পারে, 0 হতে পারে, -1 হতে পারে, আর সর্বোচ্চ কত হতে পারে, 1। তাহলে এটা জানেন তো সব, তাই না? sin 90 ভ্যালু 1 না, sin 0 ভ্যালু 0 আর sin আপনারা হচ্ছে যদি ইয়া করেন সানসেটের ওয়েভটা আঁকা, এটা হচ্ছে আমাদের সেই 90 ডিগ্রি। এখানে দেখেন পিকটা ম্যাক্সিমাম না, সেটা হচ্ছে আমাদের এই 1। তারপরে এই যে এখানে কত হয় 180 ডিগ্রি না, এবং sin 180 যদি আপনারা ক্যালকুলেটরে বসান তখন 0 দেবেন, এই পয়েন্টটায় sin 0 দেবেন, এটাও যদি ক্যালকুলেটরে বসান তখন 0 দেবেন, কারণ দেখেন দুইটার মানে কিন্তু 0, তাই না? এই মানটা কত হবে, -1 না, এটা হচ্ছে sin 270। ক্যালকুলেটরে বসা বসে দেখতে পারেন যে তাহলে -1 থেকে 1 এর মধ্যে ঘোরাঘুরি করবে sin এর মান। সো এই sin থিটার সর্বোচ্চ ভ্যালু তাহলে কত হবে, 1, তাই না? সেটা কত, থিটা কত হইতে হবে তখন, 90 ডিগ্রি হইতে হবে। থিটা 90 ডিগ্রি হওয়া মানে এই ফ্লাক্স 1 এবং ফ্লাক্স 2 টা একটা আরেকটার সাথে যদি সমকোণে থাকে, তখন হচ্ছে আপনারা এই ফোর্সটা ম্যাক্সিমাম হবে। বুঝা গেছে? এবং সেটা আপনাদের এখানে এই কথাগুলো এখানে একটু বলা আছে। ঠিক আছে, তাহলে হচ্ছে যে এটার একটা ইকুয়েশন দিছে, সেই ইকুয়েশনটাও এরা এখানেই দিয়ে দিছে। দেখেন এখানে এই কে2টা কোনটা বলেন তো, কে2টা একটা বাধা লাগবে কোন, সেটা হচ্ছে এই যে এখানেও তো একটা স্প্রিং আছে, তাই না? এই স্প্রিংটা আপনারা যখন ঘুরে ঘুরে এদিকে আসবে, সেটা তো তার স্বাভাবিক নেচারের বিপরীতে ঘুরে ঘুরে এখানে আসতেছে। সো এটার তো একটা স্প্রিং বাধা দিচ্ছে, সেই কে2টার জন্য হচ্ছে আমাদের এই স্প্রিংটা দায়ী। বুঝা গেছে? সো এটার অপারেটিং প্রিন্সিপল এতটুকুই থাকবে। আর আপনাদের এই যে রিলের যে লেকচারটা, সেটা আপনি এতটুকুই করবেন। এরপরে দেখেন ওয়াট মিটার টাইপ রিলে আছে, এটা স্কিপ করবেন, এটা দরকার নেই, এবং এতটুকু জিনিস আছে। এবং এই রিলের খুবই ইম্পর্টেন্ট, যা যা পড়াইছে, যেহেতু শর্ট সিলেবাস আছে আপনাদের, রিলের যেটুকুই পড়াইছে সবই ইম্পর্টেন্ট। রিলের থেকে কোনো কিছু মিস দিবেন না, কারণ রিলের থেকেই অনেক প্রশ্ন চলে আসতে পারে। শুরু থেকে রিলের এই যে সেকেন্ডারি ফাংশন, প্রাইমারি ফাংশন, মানে রিলের প্রধান দুইটা ফাংশন কি এখানে পড়াইছি। তারপর হচ্ছে যে এখানে প্রাইমারি রিলে কি জিনিস, ব্যাকআপ রিলে কি জিনিস, সেটা পড়াইছি। তারপর যে অ্যাডভান্টেজ অফ ওভারল্যাপিং জোন, ওভারল্যাপিং জোনের সুবিধাগুলো এটা দেখাইছি। তারপর হচ্ছে এই কয়েকটা পয়েন্ট যে দেখেন যে প্রাইমারি রিলে ফেজ ডিউ টু দ্য ফেলিয়ার অফ প্রবাবিলিটি, দুই ধরনের রিলে যে থাকে আমরা একটু আগে দেখি, প্রাইমারি রিলে এবং ব্যাকআপ রিলে।
ব্যাকআপ পিরিয়ডটা হচ্ছে প্রাইমারিতে যদি কোনো কারণে কাজ না করে তখন ব্যাকআপ পিরিয়ডে কাজ করে। কি কারণে প্রাইমারিতে কাজ করা বন্ধ করে দিতে পারে সেটা হচ্ছে এই পাঁচটা পয়েন্ট এটা দেখাইছি। তারপর হচ্ছে এরকম একটা ফিগার থাকতে পারে, ফিগারে আমি কোনো জায়গায় একটা এইরকম ইন্ডিকেটর দিয়ে দিতে পারি, বলতে পারি যে এখানে ফল্ট হলে কোন কোন ব্রেকার কাজ করবে। এটা লাস্ট ক্লাস 2-3টা ক্লাসে দেখাইছি, এগুলো সেটা আপনি এখান থেকে দেখাবেন। স্যার ফরওয়ার্ড কানেক্টেড যেখানে ই হয় ওই সাইডে যে রিলগুলো তখন কাজ করে না, এখানে দেখেন যে আমরা ধর এটা নিয়ে পড়ি, হ্যাঁ, P1 রিলেটা P1 ফল্টটা এটা যে জোনের মধ্যে আছে, এখানে দেখেন তিনটা জোন আছে। এটা হচ্ছে বাম পাশে এটা, আর এটা হচ্ছে মাঝখানের এই সবুজ কালার এটা, আর এটা হচ্ছে এই যে এটা ডান পাশে। ফলটা যদি মনে করেন যে যেখানে হয়েছে এর মধ্যে দেখেন বাম পাশের সাথে মাঝখানেরটা এতটুকু জায়গা কম না, আবার মাঝখানটার সাথে ডান পাশে এতটুকু জায়গা কম, নিচে দিকে কম। হ্যাঁ, সো এই P1টা কি কোনো কমন জায়গায় পড়ছে? কোনো কমন জায়গায় কিন্তু পড়ে না। যদি কোনো কমন জায়গায় না পড়ে, ওই ফলটা যে জোনের মধ্যে হয়েছে সেখানে যে ব্রেকারগুলো আছে সেটা কাজ করবে। P1 এর কোন জোনে আছে? মাঝখানে জোনটা আছে না? এই জোনের আপনারা দেখেন A B C তিনটা ব্রেকার আছে, সো এই তিনটা ব্রেকার আছে। P2 তে আসেন, P2 এর ফলটা এই দুইটা জোনের একটা কমন জোনে রয়েছে না P2 ফলটা, সো এই দুইটা জোনের আন্ডারে যে যে ব্রেকার আছে সবগুলো কাজ করবে। মাঝখানের জোনটার আন্ডারে ABC আছে না, আর ডান পাশের জোনটার আন্ডারে CDE আছে না, তাহলে A B C D E পাঁচটাই কাজ করবে। এই ব্রেকার পাঁচটাই কাজ করবে। কমন জোনে বলে ওই এরিয়াতে যা আছে প্লাস ওইটার সাথে যেটা আছে। কমন জোন যে যে এরিয়া নিয়ে গঠিত সেই সবগুলোর মধ্যে যে ব্রেকারগুলো আছে সেটা কাজ করবে। কিন্তু এমন যদি যে P1 এর মধ্যে এমন যদি যে কোনো জায়গায় ঘটে সেটা কমন জোন না, তখন হচ্ছে জাস্ট ওই জোনের সেই জোনটাই। যে নিচে একটা ছবি আছে আপনি একটু দেখবেন, এগুলো ইজি, এটা আপনি নিজের একটু করতে পারবেন। তারপরে দেখাইছি হচ্ছে জেনারেল এলিমেন্টস অফ প্রোটেক্টিভ বিল্ডিং, এগুলো লাস্ট ক্লাসে দেখা হচ্ছে, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর হচ্ছে এই ক্লাসিফিকেশন অফ রিলেটা আমরা স্টার্ট করছি। সো রিলেটা আমাদের আজকে কমপ্লিট করে দিলাম। নেক্সট উইকে হচ্ছে যদি ল্যাব ফাইনাল করে তাহলে আমরা সপ্তাহের মাঝখানে আপনাদেরকে জুম ক্লাস দেব। আচ্ছা, বিসেকশন আচ্ছা নিচে একটু ডেটটা লিখে